প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি তানভীর তারেক সাদাসিধে কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং অলরেডি থাম্বনেলে দেখেছেন যে কি বিষয়ে কথা বলবো। দীর্ঘ 25 বছর একজন তারকার ক্যারিয়ার এবং সুপারস্টার বা স্টারডমের শিখরে উঠে যাওয়া, সো এই ধরনের গল্প বা গল্প বিশ্লেষণ করাটা খুব মুশকিল খুব অল্প সময়ে। এটি অনেক বিস্তর আলোচনা, সেমিনার বা দীর্ঘ আড্ডা, দীর্ঘ কয়েকজন মিলে আড্ডাটা হলে হয়তো কোনো রকম ভাবে তাকে তুলে ধরা যেত। তবু আমি আমার বিষয়টি রেখেছি 25 বছর ক্যারিয়ারে একটি প্রধান আলোচ্য বিষয় নিয়ে। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে দেখবেন আপনার সাফল্যের বিভিন্ন ধারাবাহিকতা থাকে, সাফল্যের সিঁড়ি থাকে। সেই সিঁড়িগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে ধরতে না পারেন তাহলে পরের সিঁড়িতে কিন্তু আর যাওয়া হয় না। সেই বিষয়গুলো, সেই কৃতজ্ঞতা বোধগুলো, সেই কৃতজ্ঞতার স্মরণগুলো কেউ কেউ করেন, কেউ কেউ করেন না, কেউ কেউ ভেবে বসেন এটি তার যোগ্যতা ছিল। এই সব পর্যায়ে নানা রকম মান অভিমান তৈরি হয়। তেমনি 6 থেকে 7 জন চরিত্র নিয়ে কথা বলবো, যে এই চরিত্রগুলো শাকিব খানের আজকে শাকিব খান হয়ে ওঠা নিয়ে ভীষণ সহযোগিতা করেছে। প্রথম আলোচনা আসবে আজিজ রেজা। ফেসবুকে আজিজ রেজার বিভিন্ন রকম ছবি, শাকিব খানের সাথে অনেকগুলো ছবি আমরা দেখতে পাই। বিভিন্ন ইন্টারভিউ, একাধিক ইউটিউবার বা বিভিন্ন রকম গণমাধ্যমে আজিজ রেজা বলেছেন যে শাকিব খানের সাথে তার প্রাথমিক সম্পর্ক এবং সেই কৈশোর থেকে শাকিব খানের বেড়ে ওঠা, এক থালে ভাত খাওয়া ইত্যাদি নানান গল্প তিনি বলেন খুব মায়াভরা চোখ এবং মুখ নিয়ে। অর্থাৎ তার প্রতি যে আবেগটা সেটি প্রকাশ করার চেষ্টা করেন আজিজ রেজা। একই সাথে দূরত্ব, দীর্ঘদিন ধরে তারা দুজন এক ফ্রেমে আমরা দেখি না, সেই মান অভিমানটিও তার কথায় ফুটে ওঠে। কিন্তু একজন আজিজ রেজা না থাকলে আজকে শাকিব খানের এই পর্যায়ে আসাটা হয়তো হতো না। আবার নিয়তির কথা যদি চিন্তা করি, নিয়তি হয়তো আজিজের হাত ধরে শাকিবকে এই এফডিসি গেটে নিয়ে এসেছে। সুতরাং বিষয়গুলো আসলে একেবারেই একই সাথে আবেগের, একই সাথে সময়ের, একই সাথে নিয়তির দারুণ পরিকল্প যেটি ওপরওয়ালা নির্ধারণ করেন। এরপরে যেটি হলো, প্রথম ছবি ছিল সোহানুর রহমান সোহানের, কিন্তু সোহান ভাইয়ের প্রায় বেশ ছবি রয়েছে যেটি ডেবু ফিল্ম অনেকেরই, কিন্তু পরবর্তীতে কিন্তু একাধারে কাজ হয়নি। সোহান ভাই আজকে নেই। সোহান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা শাকিব খান শেষ অবধি দেখিয়েছেন এবং প্রত্যেক ক্ষেত্রে হয়তো দূরত্ব বজায় রেখেছেন কারো কারো সাথে, কিন্তু কখনো কঠোরভাবে সমালোচক হতে দেখেনি কেউ শাকিবকে, বা কোন রকম ঝগড়ায় অবতীর্ণ হতে কেউ দেখেনি। শাকিব খানের এই একটি বড় গুণ রয়েছে, তিনি ভীষণ আত্মনিমগ্ন একজন অভিনেতা, অর্থাৎ একেবারে আইসোলেটেড থাকতে চান। তার যে অভিনয় স্টাইল, তার যে কাজের স্টাইল, সেই কাজের স্টাইল সাথে রাজ্জাক ভাই বা মান্না ভাই বা জসিম ভাইদের মেলানো যাবে না। তারা খুব কোলাহলে সবাইকে নিয়ে বাঁচতে চান। শাকিব খানের জীবনধারা আবার একেবারে অন্য। একে আত্মনিমগ্নতা বলতে পারেন, আত্মকেন্দ্রিক বলতে পারেন, কেউ কেউ বলে থাকেন স্বার্থপরতা। কিন্তু নিজের ক্যারিয়ারের যে ভালোটা বোঝাটা কখনোই অন্যায় নয়। এরপরে মূল যে কাজটি করেছেন শাকিব খানের স্টারডম তৈরি করা, সেটি মূলত এফআই মানিক এবং ডিপজল ভাইয়ের প্রযোজনা, এফআই মানিকের পরিচালনা এবং সেই প্রোডাকশনের সাথে কাজ করে একাধারে ব্লকবাস্টার হিট দেয়া এবং শাকিব খান হয়ে ওঠার গল্প মূলত এই দুজন ব্যক্তির হাত ধরেই হয়ে ওঠে। ডিপজল ভাই সর্বশেষ একটি ইন্টারভিউতেও সেই কথাটি বলেছেন এবং এটি সত্য। এবং একই সাথে এফআই মানিক আমার শোতে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন কিভাবে শাকিবকে পেলেন, কিভাবে প্রথম দেখায় তিনি সেই একেবারে তরুণ শাকিবকে ধমকালের এভাবে দাঁড়িয়েছ। সুতরাং এগুলো আসলে আবেগের জায়গা। একটা হিরো কিভাবে বেড়ে ওঠে এক একজন পরিচালকের হাত ধরে, প্রযোজকের হাত ধরে। সুতরাং সোহানুর রহমান সোহানের কাজের পরে মূলত একাধারে কাজ করা এবং প্রথম হিট দেখা বা বাজারে একটি অবস্থান তৈরি করা, যে শাকিব খান নামে একজন হিরো যাকে নিয়ে রোল করা যায়, তার মূল কারিগর ছিলেন ডিপজল এবং এফআই মানিক। ডিপজল এবং এফআই মানিকের সাথে কাজ করার পরে যখন একটা ভালো অবস্থান তৈরি হলো, তারপরে কিন্তু একজন তারকার ম্যাচিউরিটি আসার পর, অর্থাৎ মান্না ভাই চলে যাওয়ার পর শাকিব খান এবং বদিউল আলম খোকন একটি দারুণ অনবদ্য পরিচালক নায়ক জুটিতে পরিণত হন। তখন পরিচালক নায়ক সিদ্ধান্ত নিতে থাকেন কোন প্রযোজকের ছবি করবেন, কাকে নায়িকা রাখবেন, কোন ডিস্ট্রিবিউটরকে তিনি ছবি দেবেন এবং কিভাবে রিলিজ দেবেন। যদি ছোট করে উদাহরণ টানা যায় তাহলে করণ জোহর এবং শাহরুখের যে জুটিটি ছিল বা রয়েছে, সেই জুটিটি কাজ করেছে, সেই ফরম্যাটে কাজ করছে, সেই ফর্মুলায় কাজ করেছে বদিউল আলম খোকন এবং শাকিব খান। একসাথে শাকিব খানের প্রোডাকশনের নির্মাতাও ছিলেন বদিউল আলম খোকন। সুতরাং তাদের ভেতরের রসায়ন কিন্তু দারুণ ছিল এবং একাধারে হিট, সেমি হিট, দু একটি ফ্লপ এবং এভারেজ ছবি তারা দিয়ে গেছে। অর্থাৎ মার্কেট ধরে রাখার জন্য এই জুটিটি দারুণভাবে কাজ করেছে। শাকিব খানের নিজস্ব মেধাবুদ্ধি এবং খোকন শাকিবের এই জুটি দিয়ে। এরপরে সবারই ডাউনফল হয়, সবারই উত্থান পতন হয়। শাকিব খানের এই 25 বছর ক্যারিয়ারে নানানভাবে ওয়েব গিয়েছে
ক্যারিয়ারে, কখনো উঁচুতে কখনো আবার ডাউনফল হয়েছে, অ্যাভারেজ ছবি দিয়েছে, কিন্তু র্যাডিক্যালি চেঞ্জ, অর্থাৎ শাকিবকে একেবারেই আপামর জনগোষ্ঠীর একটা লেয়ার থেকে মধ্যবিত্ত উচ্চবিত্তের ড্রয়িং রুমে পৌঁছানো বা মধ্যবিত্তের সিনেমা হলে এসে কোনো নায়ককে দেখার যে আগ্রহ কৌতূহল তৈরি করে, সেটি তৈরি করেন হিমাংশু ধানুকা, অর্থাৎ শিকারী ছবির প্রযোজক। আমার সাথে বলেছেন অনন্য মামুন যে শাকিব খানকে হিমাংশু ধানুকার সাথে পরিচয় বা এই প্রস্তাবনা বা এই সম্পর্কটা তৈরির পেছনে অনন্য মামুনের একটি বড় ধরনের হাত রয়েছে। আমার সাথেই স্পষ্ট মামুন বলেছেন যে সে সময় জাজ মাল্টিমিডিয়া শাকিবের সাথে পেয়ার করার চেষ্টা করতে চাননি। হিমাংশু ধানুকা যখন কাজ করতে চেয়েছিলেন তখন শাকিবকে নিতে চাননি আব্দুল আজিজ, কিন্তু অনন্য মামুন রেফার করে শাকিবকে হিমাংশু ধানুকার কাছে প্রেজেন্ট করেন। সত্যমিতা যাই হোক, সেই সময় অনন্য মামুন দুই বাংলায় কাজ করছিলেন বা যাতায়াত ছিল। তো অবদানের ক্ষেত্রে হিমাংশু ধানুকার এই অ্যাপ্রোচ এবং একজন বাংলাদেশি তারকাকে কলকাতায় শুধু নিয়ে যাওয়া নয়, তার যে কাজের প্যাটার্ন, তার যে লুক, তার যে মডার্ন, এই সময়ের দর্শকদের উপযোগী করে একজন হিরোকে কিভাবে উপস্থাপন করা যায়, শিকারীর আগের শাকিব খানের ড্রেস সেন্স, মেকআপ, হেয়ার স্টাইল যা ছিল, আফটার শিকারী আকাশ পাতাল তফাৎ করে দিয়েছে হিমাংশু ধানুকা এবং তার প্রোডাকশন। সুতরাং বলা যায় নতুন একটি জীবন দিয়েছে শাকিব খানকে, যে শাকিবকে পৌঁছে দিয়েছে কিছুটা শিক্ষিত মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে, এবং তার পরবর্তীতে ধারাবাহিক সাফল্য আসতে থাকে। একই সাথে শাকিবকে চুজি হতে শেখায়, তার মাঝে ব্যক্তিগত নানান চড়াইউতরায় গিয়েছে। হঠাৎ করে অপু বিশ্বাস এসেছেন তাদের বাচ্চা নিয়ে লাইভে, এবং সেই লাইভের সমকালীন সংকট সময়ে শাকিবের সাথে যেই 2-4 জন ছিলেন, আমি এফআই দীপু ছিলাম, সেই সংকট সময়টা আমরা পর্যবেক্ষণ করেছি। তখন মনে হয়েছে এবং অনেকেই বলা শুরু করেছেন এই বুঝি শাকিবের ক্যারিয়ার শেষ হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে শাকিবের এই 25 বছরের জার্নিতে দীর্ঘ সময় অনেকেই বলেছেন, যখনই দু একটা ফ্লপ হতে শুরু করেছে বা এভারেজ দেওয়া শুরু করেছে, তখনই একটা উলুধ্বনি তৈরি করার চেষ্টা করা হয়েছে যে এই বুঝি শাকিবের ক্যারিয়ার শেষ হয়ে গেল। কিন্তু খাদের কিনারা থেকেও উঠে দাঁড়িয়ে আবার নতুনভাবে দৌড়াতে জানেন বা শিখেছেন বা পেরেছেন শাকিব খান। সুতরাং শাকিব খানের নিজস্ব আত্মপ্রত্যয় এবং নিজেকে চেনার যে সাহস বা শক্তি, এটি সত্যিকার অর্থে বিরল। শিকারীর পরে এই পরিবর্তন হওয়া শাকিব খানকে আর তেমনভাবে ফিরতে হয়নি। তার সামনের কাজগুলো দারুণভাবে তিনি ছকে বেঁধে যে একটু ম্যাচিউরড কাজ করা, অ্যাভারেজ কাজগুলো বাদ রেখে তাকে ভালোভাবে উপস্থাপন করতে হবে, বিশ্বের সাথে এগিয়ে একজন হিরো কিভাবে অ্যাপিয়ার করে, সেই বিষয়গুলো দারুণভাবে শিখিয়েছে আফটার শিকারী। এবং তার পরপরই যে প্রযোজকের সাথে তার সম্পর্ক এবং সেই কাজের যে বিস্তার হয়, তার নাম আরশাদ আদনান। আরশাদ আদনানের সাথে শাকিব খানের সম্পর্ক কিন্তু পুরনো সম্পর্ক যখন ছিল, তখন সম্পর্কটা তেমন মাখামাখি বা খুব ভালো লাগার, খুবই হৃদ্যতার ছিল না, ছিল মান অভিমান, কোনো ক্ষেত্রে ঝগড়া বিবাদের পর্যায়েও গিয়েছিল। কিন্তু আফটার শিকারী বা এই প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান এবং শাকিব খানের যে জুটিটা তৈরি হয় আমেরিকা থেকে ফেরার পর, তা অনবদ্য। তা ব্যবসায়িকভাবে প্রযোজক এবং নায়কের যে জুটি, সেটি ভীষণভাবে কাজে লাগে প্রিয়তমা ছবিটিতে, যেটি ব্লকবাস্টার হিট হয় এবং বলা হয় ইন্ডাস্ট্রি হিট এবং শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট। তারপর পরই রাজকুমার আসে একই প্রোডাকশনের, এবং এরপর পরই সবচেয়ে বড় বাজেটের দুই বাংলার ছবি তিনি করছেন। এই আমরা যখন কথা বলছি তখন এই রিলিজ পাচ্ছে তুফান। সুতরাং এই ক্যারিয়ারের এই মানুষগুলো একজন শাকিব খানকে তৈরি করার পেছনে বা বুনিয়াদ গড়ার পেছনে, বা রড, সিমেন্ট, ইট, বালু, সুটকি যা যা লাগে, এই উপকরণগুলোই হলো এই মানুষগুলো। তাদের কারো কারো সাথে হয়তো শাকিব খানকে এখন এক ফ্রেমে দেখা যায় না, বা শাকিবের পার্সোনাল কোনো পার্টিতে হয়তো তাদের পাওয়া যায় না, কিন্তু আমি মনে করি 25 বছরের জার্নিতে যদি হাতে গোনা কজনকে পুরস্কার দেয়া হয় শাকিব খানের হাত দিয়ে, তাহলে এই 6-7 জনের নাম উঠে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আমার এই মতামতের সাথে আপনার হয়তো খানিকটা দ্বিমত বা আরো 2-1 মানুষের যোগ হতে পারে, কিন্তু আমার দীর্ঘ বিশ্লেষণে মনে হয়েছে শাকিব খানের এই 25 বছর জার্নিতে অনেকে অনেক রকম ভাবে বলেছেন, আমি একটা লেখাও লিখেছি একটু পত্রিকায়, কিন্তু মনে হচ্ছে যে এই সময় এই কথাগুলো বলাটা জরুরি। আমরা সাফল্যের দুর্বার গতিতে ছোটা ঘোড়াকে কখনো পেছনে তাকাতে দেখি না, বা সেই টকবগে ঘোড়াটি পেছনে তাকানোর প্রয়োজন মনে করেন, কিন্তু যে অতীত, যে ইতিহাস পেরিয়ে ঘোড়াটি ছুটে যায়, যেই কদমগুলো রেখে যায়, সেই হাঁটাচলা পথ কিন্তু তৈরি করে দৃষ্টান্ত। এই মানুষগুলো বলে যে আমার এই পথ ধরেই ও এত দূর গিয়েছিল, তাতে আমার আনন্দ হয় যে আমিও এই ফুলের পথের অংশীদার ছিলাম। সবাই ভালো থাকেন, ভালো রাখবেন। অভিনন্দন একজন নায়কের ক্যারিয়ারের রজত জয়ন্তী, 249টি চলচ্চিত্র করা,
সহজ কথা না। তাই একজন সাধারণ দর্শক হিসাবে আমি বলতে পারি যে এই জার্নি অবশ্যই দারুণ অর্জনের। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।